তো হৃদয় বিদারক এই ঘটনাটি একটু দেখুন। আমি বলছি এটি শুনলে আমার নিজের চোখে অশ্রু চলে এসছে। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আপনারা দেখেছেন যে অসুস্থ হওয়ায় প্রবাসীকে রাস্তায় ফেলে দিয়ে যান স্ত্রী ও সন্তানেরা। আর সেই প্রবাসী, অসুস্থ প্রবাসী জামাল শেষ পর্যন্ত মারা যায়। এদেশে প্রত্যেকটা পরিবারে একজন করে প্রবাসী আছে। আমি কথা বলতে গিয়ে আমার খারাপই লাগছে। আমাদের কি ন্যূনতম মানে স্বাভাবিক মৃত্যুরও কি আমাদের কোনো অধিকার নাই? মানে বিশেষ করে প্রবাসে যারা থাকে, তাদের কি দেশে স্বাভাবিক মৃত্যুর কোনো ধরনের অধিকার নাই? এই অবস্থায় চলে এসছে। এই বাংলাদেশ চলছে প্রবাসীদের অর্থে। আপনারা সবাই যারা দেখছেন, এটি প্রবাসীদের বিষয় না ভাই। এই বিষয়টি সবার বিষয়। প্রত্যেকটা পরিবারের বিষয়, প্রত্যেকটা মানুষের জন্য। কারণ এই প্রবাসীদের আয় রোজগার দিয়েই আমাদের বাংলাদেশ চলে। আমার প্রতিটি প্রতিষ্ঠান চলে, আমার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, আমার দেশের কল কারখানা সব। আপনারা যে যেখানেই থাকেন, কারো প্রবাসী যদি কেউ নাও থাকে, তবুও আপনি প্রবাসীদের ইনকাম দিয়ে চলেন। কারণ আমার প্রবাসের টাকা দিয়েই আমার রিজার্ভ মোটা তাজা হয়, আমার প্রবাসের টাকা দিয়েই এদেশের অর্থনীতির চাকা ঘোরে। সুতরাং আপনারা সবাই এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আপনারা সবাই এই ঘটনার দায় কোনো না কোনোভাবে আপনাদের উপরে যাবে। আরে উপরে আল্লাহ আছেন। এই ঘটনার জন্য যদি আপনাদের একটুও মন না কাঁপে, তাহলে আপনি মানুষ নন। আপনিও মানুষ নন। দেখুন, একজন প্রবাসী জামাল উদ্দিন, সে ছিল ১২ বছর সৌদি আরব ছিল। পুরো ১২টা বছরের অর্থ তার স্ত্রীর কাছে পাঠিয়েছে, সন্তানের কাছে পাঠিয়েছে। তারা সব যেটা হয় স্বাভাবিকভাবে। আর এই জামালও তার ভাই, মা, বাবাকে ছেড়ে এই স্ত্রীকে বিয়ে করার পর আরেক জেলায় এসে বসবাস করেছে। শেষ পর্যন্ত যখন অসুস্থ হয়েছে, এই স্ত্রী তাকে আর স্বাভাবিকভাবে স্বামী হিসেবে নেয়নি। তাকে কি করেছে? তালাক দিয়ে দিয়েছে। যে স্ত্রী সারা সময় জুড়ে এই স্বামীর, এই জামাল হোসেনের সকল টাকা পয়সা খেয়ে পড়ে বেঁচে ছিল, সেই স্ত্রী জামাল হোসেনকে শেষ পর্যন্ত অসুস্থতার কারণে তাকে ছেড়ে এখন দাবি করছে তার স্ত্রী। অথচ বিদেশ থেকে আসার পরেও কিন্তু এই স্ত্রীর কাছে ছিল। এরপর কি কোথায় পাঠিয়ে দিয়েছে? সেই স্ত্রী পাঠিয়ে দিয়েছে তার বাবার বাড়ি, টাঙ্গাইলে পাঠিয়ে দিয়েছে জামালের বাড়ি। তার টাঙ্গাইলের বাড়িতে কেউ নাই, তার মা বাবা কেউ নাই জামাল হোসেনের বা উদ্দিনের। তার ভাতিজি তাকে কিছুদিন তার বাড়িতে, মানে ভাতিজির বাড়িতে ঠাঁই দিয়েছিল। এরপরে জনগণ, এলাকাবাসী সবাই চাঁদা তুলে জামাল উদ্দিনের চিকিৎসার জন্য তাকে হসপিটালে ভর্তি করেছিল। কিন্তু হসপিটালে তো আর এটা স্বাভাবিক অর্থ ছাড়া তো আর কিডনির ২টি কিডনি নষ্ট হয়ে গেছে জামালের, ২টি কিডনি। সুতরাং এখানে ডায়ালিসিসের ব্যাপার-স্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার-স্যাপার আছে। আপনারা শুনুন, আজকে হলো 18ই আগস্ট ২০২৬। আমি ঢাকা থেকে কথাগুলো আপনাদের জন্য স্থাপন করছি। এটি একটি ইতিহাস হয়ে থাকবে। কারণ আমি কিছু কথা বলবো, শেষ পর্যন্ত আপনারা শুনবেন। এই কথাগুলো প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। প্রবাসীরা কাদের জন্য আপনারা টাকা পাঠান, কেন পাঠান, কেন জীবন যৌবন সব কিছু শেষ করে নিজের জন্য কিচ্ছু রাখছেন না, এ নিয়ে আমি কিছু কথা বলবো শেষের দিকে। তারপরে ঘটনা আমি শেষ করি আগে কীভাবে জামাল উদ্দিন মারা গেলেন। তারপরে তাকে ভাতিজি তাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল সেখানে এত এক্সপেন্সিভ, চিকিৎসা করা সম্ভব নয় বলে তাকে ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে। আনার পর তার স্ত্রীর কাছে তাকে দিয়ে আসে এই ভাতিজি। দিয়ে আসার পর সেই স্ত্রী তাকে রাখে নাই। না রেখে তার এই অবস্থা দেখে ওই জামাল উদ্দিনের নিজের গ্রামের একটা রাস্তার মধ্যে এসে রেখে চলে যায় স্ত্রী, রেখে চলে যায়। কেন চলে যায়? কারণ হলো তাকে নাকি ২.৫ মাস আগে, এখন থেকে দেখেন এই অবস্থায় কোন স্ত্রী পারে একটা স্বামীকে তালাক দিতে? কেন তালাক দিয়েছে? সে অসুস্থ। সুস্থ হলে তালাক দিত? এই স্ত্রীরা, এটাই স্ত্রীদের ধর্ম? আমি সকল স্ত্রীর কথা বলব না, এটা তো স্ত্রী না। তাকে ফাঁসি দেওয়া উচিত। তার মতো একটা মানুষকে তাকে সবচেয়ে বড় শাস্তি দেওয়া উচিত এই নারীকে। এখন যাক, সেটি ভিন্ন আলোচনা। এরপর তাকে রাস্তায় ফেলে গেছে। সেখানে বৃষ্টি আসার পর এর পরদিনই জামাল উদ্দিন রাস্তার মধ্যে মারা যায়। আহা, মানুষের জীবন! এটাই মানুষের জীবন? এভাবে কি হতে পারে? কেন প্রবাসীদের জীবনটা এমন হয়? আমি বহুবার
দেখুন, আপনারা যারা প্রবাসী থাকেন আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা কখনো ইউনাইটেড হতে পারেননি। আমাদের বাংলাদেশিরা কোথাও ইউনাইটেড না বলে আমরা শত বছর পিছিয়ে আছি সারা পৃথিবী থেকে। আর আমরা বহু মানুষের কথা শুনে শুনে এত বিভ্রান্ত হই, আমাদের নিজেদের ঈমান, আমাদের নিজেদের বিশ্বাস, আমাদের দৃষ্টিভঙ্গি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। আমি যখন রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে আপনার মানে দেশের স্বার্থ নিয়ে যখন কোনো একটা কথা বলবো, আপনার নিজের রাজনৈতিক দলের যখন বিপক্ষে চলে যাবে তখনই আপনি সাইফুল সাগর খারাপ, সে তাকে বয়কট কর, তাকে সে মানুষ না। আপনারা নিজেদের ন্যূনতম নৈতিক অধিকারের ক্ষেত্র আপনারা একত্রিত না। কি বলবো? যে নিজের অধিকার রাখতে পারে না সে দেশের অধিকার কোত্থেকে রাখবে রে ভাই? যে নিজের নিজস্ব মানে স্বাভাবিক মৃত্যুর অধিকার নিয়ে কথা বলতে পারে না, তারা কিসের জনগণের পক্ষে কথা বলবে? আরে আপনাদের টাকায় দেশ চলে। এই পর্যন্ত আপনারা কেউ একত্রিত হয়ে আপনাদের জীবনের নিরাপত্তা ভবিষ্যতে এই যে সারাটা জীবন আপনারা বিদেশে কাটিয়ে আসেন বাংলাদেশে, কখনো কি মানে ভেবেছেন যে আপনি বাংলাদেশে আসার পর কী করবেন? আপনি যত টাকা পয়সা পাঠিয়েছেন বিদেশের টাকায় আবার বাংলাদেশে এসে খাবেন? এটা কি হয় মানুষের পরিকল্পনা? আমি এই প্রবাসী জামালের এই উদাহরণ থেকে আপনাদের কাছে দয়া করে জোর হাতে আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা একত্রিত হন। আপনারা নিজেদের অন্তত পক্ষে স্বাভাবিক মৃত্যুর অধিকার নিয়ে লড়াই করুন। আপনারা যে আয় রোজগার করেন সেখান থেকে আপনারা কিছু টাকা পয়সা নিজের জন্য রাখুন, নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যান। সেই অ্যাকাউন্টে নিজের জন্য টাকা পয়সা রাখুন, এমন একটা টার্মস দিয়ে দিন যে আপনাকে যে শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে যেই সন্তান, যে কোনো মানুষ যাকে আপনি নমিনি করেন, এরকম একটা শর্ত দিয়ে যাতে শেষ পর্যন্ত আপনি মরে গেলে ওই টাকা সেই উঠাতে পারে। এরকম কোনো সিস্টেম আছে কিনা জানি না, এরকম করুন। এখন দেখেন মা বাবার জন্য বর্তমান সরকার চমৎকার সিস্টেম করছে যে সন্তানদেরকে জমি জমা দিলেও মা বাবার অনুমতি ছাড়া জমি জমা বিক্রি করতে পারবে না। এ ধরনের কিছু সিস্টেম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোনো না কোনো একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়ে আপনাদের সকল প্রবাসীদের পক্ষে কথা বলবার জন্য একটা জায়গায় এসে কথা বলতে হবে। এই পর্যন্ত প্রবাসীরা নিজেদের ভোটার পর্যন্ত হতে পারেনি, ভোটারটাও হতে পারেনি। আরে সবাই যান, ভোটার হন। ভোটার হলে পরে আপনাদের পায়ে ধরে থাকবে সরকার, যে কোনো রাজনৈতিক দল আপনাদের কাছে যাবে, বারবার গিয়ে গিয়ে বলবে যে ভাই আপনাদের কি চাই। আপনারা তখন শর্ত দিতে পারবেন, যদি আমাকে এই জিনিস না দেন আমি ভোট দিব না। আর আপনারা যদি দেন তাহলে আমরা প্রবাসীরা যেদিকে ভোট দিব সেদিকে সরকার হবে। এরকম শক্তি প্রবাসীদের আছে। শুধুমাত্র প্রবাসীর নিজেদের মানে অবস্থানকে নিজেরাই পচাচ্ছে। প্রতিটি দেশে ইন্স্যুরেন্স সিস্টেম আছে, প্রতিটি দেশে। বিশ্বের উন্নত রাষ্ট্র মানেই হলো ইন্স্যুরেন্স। কানের ইন্স্যুরেন্স, নাকের ইন্স্যুরেন্স, দাঁতের ইন্স্যুরেন্স, মুখের ইন্স্যুরেন্স, শরীরের ইন্স্যুরেন্স, প্রত্যেকটা বিষয় ইন্স্যুরেন্স করা যায়। কিন্তু আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্সের নামে সব হলো চোর, ডাকাত, বাটপার। এরা মানুষের টাকা পয়সা নিয়ে শুধুমাত্র নিজেদের মানে পকেটে ঢুকানো ছাড়া আর কোনো কিছুই করে না। এই সব ইন্স্যুরেন্সের বাদ দিয়ে সরকারকে আমি অনুরোধ করবো, জনাব তারেক রহমান সরকার বর্তমানে চলছে, তিনি বিদেশিদের মর্ম বুঝবে, কারণ তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, তিনিও একজন প্রবাসী। তিনি যদি মনে করে যে না, এই প্রবাসীদের অর্থে বাংলাদেশের অর্থনীতি চাকা চলে, তাদের জন্য কিছু করা উচিত, তাদেরকে প্রথমত তাদের শেষ জীবন যাতে একটু নিরাপদে তারা মরতে পারে সেজন্য তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করুন। সরকারের পক্ষ থেকে একটা অংশ, যত টাকা তারা পাঠাবে তার একটা পার্সেন্টেজ দেন, যে এত টাকা করে যে পাঠাবে তার জন্য এত টাকা সরকারের পক্ষ থেকেও তার ব্যাংকে জমা হবে। শুধুমাত্র কেমনে তাদের টাকাকে বাংলাদেশে আনবেন প্রণোদনা দিয়ে, এগুলি বাদ দিন। তাদের নিজেদের জীবন নিয়েও ভাবুন, যে তাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা করুন। আমি এই কথাগুলি বলছি, চমৎকার কিছু আইডিয়া দিচ্ছি। প্লিজ, প্রবাসীদের বাঁচালে পরে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের মানুষ বাঁচবে, বাংলাদেশ প্রবাসীদের পরিবার বাঁচবে, প্রবাসীদের পরিবার বাঁচলে পরে আমাদের একটা সুন্দর সমাজ আমরা পাবো। না হলে এটি বড় অন্যায় করা হচ্ছে প্রবাসীদের। আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো, এই ভিডিওটি আপনারা সবাই প্রমোট করুন, কথা বলুন, এবং আপনারা শেয়ার করুন পারলে, অথবা নিজেরা কথা বলুন। এই জামালের মতো আর কোনো জামালকে আমরা হতে দিব না। এই জামালের কেন এইভাবে মৃত্যু হয়েছে, প্রথম দায়িত্ব দিতে হবে সরকারকে। জনাব তারেক রহমান সরকারকে এই দায় নিতে হবে। কেন আপনার দেশের একজন মানুষ রাস্তায় এভাবে মারা যাবে? সেখানে কি জনপ্রতিনিধি ছিল না? সেখানে কি সরকারি কোনো প্রশাসনিক কর্মকর্তারা ছিল না? সেখানে চেয়ারম্যান, মেম্বাররা তারা ছিল না? কিভাবে একটা সাধারণ মানুষ
বাদ দিন না জামাল উদ্দিন বা প্রবাসী, কীভাবে একটা মানুষ রাস্তায় মরে, এটার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। প্লিজ আপনারা যারা সাধারণ মানুষ দেখছেন, আপনারা ওই অঞ্চলের যারা এই কারণগুলো এই বিষয়টাকে তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাদের প্রতি মানে ধিক্কার জানাই টাঙ্গাইলের সখীপুরের মানুষের প্রতি। টাঙ্গাইল সখীপুরের অনেক বড় বড় মানুষদের জন্ম হয়েছে, ধিক্কার জানাই আপনাদের প্রতি। ছি, একটা মানুষকে আপনারা রাস্তায় মেরে ফেলেছেন, তাকে একটা স্বাভাবিক জায়গা দিতে পারেন না মরার জন্য। সুতরাং কথা বেশি বাড়াবো না, ইন্স্যুরেন্সের ব্যবস্থা করুন সরকারের পক্ষ থেকে। প্রতিটি প্রবাসীদের যখন আসবে বাংলাদেশে, সে কত টাকা রেমিটেন্স পাঠিয়েছে সেটার উপরে ভিত্তি করে সরকারের পক্ষ থেকে একটা অনুদানের ব্যবস্থা করুন। এই অনুদানটা তারা খেতে পারবে না, তাদের শুধুমাত্র চিকিৎসা বাবদ, অথবা তারা যদি খুব অবস্থা খারাপ হয় শেষ বয়সে, তাদের মৃত্যুটা যাতে সুন্দরভাবে হয় সেই জন্য তাদের একটা ইন্স্যুরেন্স করে দিন প্রত্যেকটা প্রবাসীদের। যদি সেই ইন্স্যুরেন্সের টাকা সে না তোলে, তারপর তার পরিবারের কাউকে দিবেন, তার পরিবারের কোনো না কোনোভাবে যাতে সেই টাকার কারণে তারা উপকৃত হয়। প্লিজ এর ধরনের একটা ব্যবস্থা করুন। এর জন্য যদি কোনো ধরনের একটা আউটলাইন তৈরি করতে হয়, আমি ব্যক্তিগতভাবে প্রবাসীদের জন্য সকল সহায়তা করতে রাজি আছি। তবে যোগ্য কাউকে দায়িত্ব দেন, অযোগ্যদের নিয়ে কাজ করেন না প্লিজ। প্রবাসীরা ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন, দেশে অর্থনীতি ঠিক থাকবে। প্রবাসীরা যদি এদিক সেদিক হয়, তো কারোই কিন্তু সঠিকভাবে দেশ পরিচালনা করার সুযোগ হবে না। কারণ প্রবাসীরা দেখিয়েছে তারা কতটা শক্তিশালী। প্রবাসীরা দেখিয়েছে, 24-এও দেখিয়েছে, এর আগেও দেখিয়েছে, সামনেও দেখানোর মতো প্রবাসীদের সেই সক্ষমতা আছে। ধন্যবাদ সবাই। সালাম।